আমরা জানি এ রাজ্যে স্কুল শিক্ষায় চাকরি বিক্রি হয়েছে। তোলাবাজির অভিযোগে এসএসসির প্রায় 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে গেছে। এরপরেও বিভিন্ন ক্ষেত্রে এই তোলাবাজি নিয়ে রাজ্য সরকারের প্রশাসন সেভাবে সজাগ হয়েছে কি, সতর্ক হয়েছে কি, এই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে। আর আজ এই অনুষ্ঠানে আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাবো, শুনে চমকে উঠতে হবে। আমি যে অডিও ক্লিপ শোনাবো সেখানে দুজন ব্যক্তি, যে সে ব্যক্তি নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সেখানকার একজন অধ্যাপক। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে তিনি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান। তার মধ্যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনের এই অডিও ক্লিপটা সামনে এসেছে। ইতিমধ্যেই অনেক জায়গায় এটা দেখানো হয়েছে। আমিও গোটা বিষয়টা পর্যালোচনা করছিলাম যে এই রকম যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে তোলাবাজির এই চক্র কোন কোন জায়গায় পৌঁছতে পেরেছে এবং সর্বস্তরে যে ঘুম ধরা ব্যবস্থাটা সেটা তৈরি হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, একবার ভেবে দেখুন যে আমাদের গর্বের জায়গা। ঠিক এই মুহূর্তে গোটা দেশ যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে সামনে রেখে সম্মান জানায় কিংবা সেলাম ঠোকে, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই কারণেই ঠোকে যে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনো তার ঐতিহ্যটাকে বজায় রাখতে পেরেছে। আর সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পরিষ্কার বলছেন যে এমনভাবে তাকে কাজ করতে হচ্ছে যে উপর থেকে একটা নির্দেশ আসছে, যে নির্দেশটা তাকে দেওয়া হচ্ছে তোলাবাজি করতে হবে ঠিক করে, সেই জন্য একজনকে নিয়োগ করতে হবে রেজিস্ট্রার হিসেবে। এই অডিও ক্লিপটার সত্যতা এখনো পর্যন্ত আমরা যাচাই করিনি, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে এই অভিযোগটা মারাত্মক। যদিও মনোজিৎ মণ্ডল এই কথোপকথনের একজন, তিনি পরিষ্কার বলছেন এই কথাবার্তা হচ্ছে। ফলে গোটা বিষয়টি বোঝা যাচ্ছে যে কি মারাত্মক অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা শুধু এটুকুই বলবো যে বিপদটা কতটা ভয়াবহ এটা বোঝবার জন্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও যদি এই অবস্থা চালু হয় তাহলে অন্যত্র, কারণ বিশ্ববিদ্যালয় তো এখন অভাব নেই, এখানে ওখানে বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে, তারা কিভাবে চলছে সেটা বোধহয় বোঝা যাবে। শুধু এই অডিও ক্লিপটাকে সামনে রেখেই আমরা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার চেহারাটা একটু বুঝে নিতে পারি। চন্দ্রানী টুডু পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার। কারণ তখন পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন। এক্স্যাক্টলি আজকে চন্দ্রানী টুডু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন ডাইরেক্টলি, আপনি ডিসাইড করবেন। না বলছেন আমরা না, কিন্তু তুমি দেখো এটা দেখো, ইন কনসালটেশন উইথ ইসি কিন্তু বলা আছে, দেখো। হ্যাঁ, আর এটা শোনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু উনি এটা ঠিক করছেন না, সেটা পার্টি দলও কিন্তু জানে, কারণ ওই সেলিমকে ঢোকাচ্ছে। তোমার কি তোমাকে এক্স্যাক্টলি চন্দ্রানী টুডু পর্যন্ত বলছেন, আমি চন্দ্রানী টুডুর সাথে কথা বললাম, উনি চন্দ্রানী টুডু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে। মানে উনি কি বলছেন ওকে, মানে ওনার বক্তব্যটা কি, কেন করতে হবে? আমাদের তো অফিসার রেজিস্টার তো অফিসাররা হয়। সেলিম হবে, হ্যাঁ সেলিম হবে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে যে ও হবে। হ্যাঁ, তোমাকে সেটা ফোন করে উনি বলেছেন? হ্যাঁ, ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে 1 তারিখ থেকে, বলিস ওকে করতে হবে। আচ্ছা, বলছে তো ঠিক আছে, তুমি বলছো আমি করে দেবো। ইস্যুটা বলেছিলাম, না আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখ তো ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তারপর তুমি ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা, বলছে আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে দিলাম। হ্যাঁ, সেলিম দেখলাম আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও, ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না,
সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল যাদবপুরে ভিসি হওয়ার পর, তখন উনি কিন্তু বলেছিলেন। কি বলেছিলেন? সেলিমকে আমি অতটা তখন গুরুত্ব দেয়নি, সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, এবং তারপর উনি সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, রুটিন আর্টস হবে, দিন সিলেকশন। কিন্তু যে কদিন রেজিস্টার মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। বাস এর বছর আপনি আমাকে ইন রাইটিং দিয়ে দিন, আমি করে দেবো। কারণ আরে এটা মন্ত্রীকে এটা বলা যায় নাকি গোষ্ঠী? এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? না বুঝতে পারি না, না মন্ত্রী না, না মন্ত্রী যদি একটা লজিক্যাল কথা বলে তাহলে তো নিশ্চয়ই সেটা করতে হয়, কিন্তু এটা কি লজিক্যাল কথা? ও কোন বেসিসে রেজিস্টার করতে হবে? আমি এটা মানে টাকা সংসদ থেকে মানে টাকা তুলতে পারছি, এইচএস কাউন্সিল থেকে এরকম বলেছে তো, ইনস্ট্রাকশন দিয়েছে, একদম সরাসরি বলেছে। বাবা, এগুলো তুমি কিন্তু সব ওখানে গিয়ে বলো যে এই জিনিস বলা হয়েছে আমাকে, যে আপনি মাল তুলতে পারছেন না, টাকা তুলতে পারছেন না কাউন্সিল থেকে। বাবা এই লোকটা মাল বলে আপনি মাল তুলতে পারছেন, এত কম চিন্তা। মানে আমি দেখো, আমি চিনি যখন সেলিমকে মাথায় তুলেছে, কারণ আমি তো এসব করতে পারবো না, ওই জন্য আমাকে বসিয়ে দিয়েছে। মানে এবার আমার একটা আমি অনেস্টি মেইনটেইন করি, তুমি আর যাই জানো একদম করছি, মানে এইসব ব্যাপারে আমি সাংঘাতিক অনেস্টি, মানে 100% অনেস্টি মেনটেন করবে। আমি তোমাকে বলছি, দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আর এরকম নোংরামি হোক। মানে একদম তুমি শুনবে না। আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এখন ইউ ডাইরেক্টলি টক টু দ্য পার্টি ইফ নিডেড। এটাও তোমাকে আমি বলছি, আমি তোমাকে আরও একদম টপ মোস্টের কাছে আমি আই গো ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। সেটা অলরেডি কথা হয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো, তখন আবার ওই বুড়ো বেটা আবার রেগে যেতে পারে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কিন্তু তুমি কোনো মতেই ডোন্ট বাজ টু এনি সাচ ইললিগাল ডিমান্ড, টাকা তোলার কারণে একদম করবে না, বুঝতে পেরেছো? আমি এগুলোতে জীবনে করি না। আর এক্ষেত্রে এটা ওদের ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা তুলবে, নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা তুলবে, এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে মানে সিএম এর নাম নিয়ে এরকম ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো না, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সিএম কখনো এরকম বলবেন না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনোই নাক গলাবেন না, অসম্ভব, করতে পারেন না। এটা খুব জটিল পরিস্থিতি চলছে, আমি আমার কাজ করতে পারছি, কিন্তু এই জাতীয় জিনিসগুলো হলে খুব সমস্যা। না সেটা একটা তো আমরা তো সোজা করে, তোমার তো অনেকটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ, তুমি তো সোজা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইটা দেখো, আমি না, দলের মধ্যে চলবে। মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই দুটো। হ্যাঁ, এদের দুজনে পরামর্শ, ক্যামাস্ট্রেট থেকে দুটোকে পুরো মাইনাস করছে। না সে তো স্বাভাবিক, কিন্তু সেটা তো ও তো ওপেনলি সেটা স্বীকার করছে না। ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? যাক, আমি এটা একটা প্রচন্ড সমস্যা হয়েছে না, আমি জানি। আমার পক্ষে ডাইরেক্টলি বলেছে, আমাকে ফোন করে বলল এটা একদম বাজে কথা, ফোন করেছে, এটা বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। তুমি এই ব্যাপারটা নিয়ে কি বলেছে আবার বল? ম্যাডাম ফোন করেছে ব্রতদাকে? ম্যাডাম নাকি ব্রতকে ফোন করেছে? ম্যাডাম তো করবেন না, ম্যাডামের অফিস। একদম বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। মানে এইসব নিয়ে আমার যা নাটক চলছে না, আমি খুব প্রেশার সিচুয়েশন আছি যে হোয়াট ইজ দ্য রিয়েল ইস্যু। গোপন তথ্যটা দিয়েছেন, তিনি যে হেড হয়েছেন, সেই হেড হওয়ার পরিস্থিতিটা কোন পরিস্থিতিতে হয়েছে সেটা আমাদের ভাবতে হবে। আর যিনি ভাইস চ্যান্সেলর উপাচার্য হয়েছেন, তার ভূমিকা তো কিছু বলার নেই, কহতব্য নয়। আমি এটা বলছি, ওনার ক্যারিয়ার তো খুব ভালো। মানে উনি নাকি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে ওখান থেকে এমটেক করেছেন, বিটেক করেছেন এবং পিএইচডিও করেছেন, একেবারে পুরোপুরি যাদবপুর ঘরানার। তথ্য তো লাভটা কি হয়েছে? তিনি তো এই ধরনের আচরণ করছেন।
এরা ডিগ্রি অর্জন করেছে এখানে, একদমই। আমি জানি না কোন আমলে ডিগ্রি অর্জন করেছেন। এরা শিক্ষা নিতে যায়নি। তিনি শিক্ষা নিতে যাবেন না, তাকে কি করে আর বিশ্ববিদ্যালয় মানুষ করে দেবে বলো? শিক্ষাটা তো নেওয়ার লক্ষ্যটা তো থাকতে হবে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বর্তমান শাসক দলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি এটার ক্ষমতা দখল করার জন্য জিভ দিয়ে লালা ঝরে না, ওই লালা ঝরছিল। এই লালা ঝরার ক্ষেত্রে এরা শিক্ষক নিয়োগের পর্যন্ত এখনো যেতে পারেনি। এরা একেবারে ওপরতলা থেকে শুরু করেছে। ওপরতলা কোথায় না, অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা বড় বড় পদে রয়েছেন, যারাই শিক্ষক নিয়োগ ইত্যাদি করবেন, সেই মাথাগুলোকে আগে করেছে, সেই মাথাগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। মাথাগুলোকে একেবারে এমন করেছে যে তারা এখন এমন এমন শব্দ ব্যবহার করে, টাকা পয়সা অর্থ এসব শব্দের বদলে তুমি যেটা বললে এখন একটা বিশেষ শব্দ ব্যবহার করছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে তাদের মানটা। কিন্তু লক্ষ্যটা আমাদের বুঝে নিতে হবে। শাসক দলের লক্ষ্য হচ্ছে একেবারে ওপরতলা থেকে এটাকে বিধ্বস্ত করা। তুমি বলছো স্বশাসিত প্রতিষ্ঠান, কিন্তু বলে দিতে হবে কেন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোই স্বশাসিত? এই চ্যান্সেলর কি করে অন্যের শাসনে? শিক্ষামন্ত্রী তার উপরে মাথার উপরে ছড়ি ঘোরাবেন কি করে? কোন কোন ক্ষমতা বলে এটা? তার উপরেও অনুপম এই কথাটা মনে রাখতে হবে, এটা তো গণতন্ত্রের দেশ আমাদের। এই গণতন্ত্রের দেশে জনগণ কি দেখবে না? জনগণ বলতে আমি সাধারণ মানুষ, লেখাপড়া জানে না তাই বলছি না, নাগরিক যারা, প্রত্যেকটা নাগরিক যাদের ছেলেমেয়েরা শিখবে। এখানে দরিদ্র ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বড় হয়নি, বড় মানুষ হয়নি, সেই অর্থে বলছি। তো বড় বড় মর্যাদার পদে যায়নি, তো তাদেরকে কখনো খাটো করে দেখা হয়নি। তাদের বিদ্যা প্রতিভা এগুলোকেই বড় করে দেখা হচ্ছে। এবারে এরা করতে করতে এদের লোভটা চূড়ান্ত হয়ে গেছে এই শাসক দলে। এরা ভেবেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হাতে নিতে এদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, ওরকম অত সহজে হয়নি। অনেকখানি কাঠখড় ফিরিয়ে তবে এইখানে এরা পা রাখতে পেরেছে। এখানে এই শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দেওয়ার কাণ্ড কারখানাও করে। এই শিক্ষামন্ত্রীকে আর শিক্ষামন্ত্রী আমরা বলবো কি? আমাকে এক্ষুনি গিয়ে মুখ ধুয়ে আসতে হবে তাহলে। আমার মনে হয় না এরকম মানুষকে শিক্ষামন্ত্রী বলা যায় বলে। শিক্ষা এবং শিক্ষামন্ত্রী যদি বিশ্ববিদ্যালয়ের একেবারে সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তার ক্ষমতায় হস্তক্ষেপ করে, রেজিস্ট্রারকে নিয়োগ করার ক্ষেত্রে হস্তক্ষেপ করে, রেজিস্ট্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, আমরা জানি। আমরা সেরকম রেজিস্ট্রার এখনো বেঁচেও আছেন ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারগিরি করেছে। তাদেরকে আমরা ছাত্র হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করতাম। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে এই নাটক করা, এই আমরা নাটক কথাটা খুব খারাপ অর্থে ব্যবহার করি, তো নাটক করো না বলি। এখন দেখতে পাচ্ছি যে নাটক করতে যারা, তাদেরকে শিক্ষামন্ত্রী বানালে কি কুনাট্য আমাদের দেখতে হয় সেটা আমরা এখন দেখছি। কুনাট্যই তৈরি করছে এবং এই ব্যক্তিকে একেবারে মেরুদণ্ডহীন হতে একজনের দ্বারাই নির্দেশিত হচ্ছে এবং তার অনুগতদের দ্বারা নির্দেশিত হচ্ছে। জানে না যে কোথায় হস্তক্ষেপ করছে। আমার তো মনে হয় এদের এখনই আইনের ক্ষেত্রে ডাকাডাকি করা উচিত যে তুমি কেন, কোন অধিকারে এখানে হস্তক্ষেপ করছো? তুমি এখানে রেজিস্ট্রার কাকে নিয়োগ করা হবে আর সেই রেজিস্ট্রার কি করবে সেটাও বলে দিচ্ছ। কোন অধিকারে? দেশটা গণতান্ত্রিক দেশ। কোন সরকারের এরকম অধিকার আছে যে তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি ছড়ি ঘোরাবে, বিশ্ববিদ্যালয়টাকে গরু চড়ানোর কাণ্ড কারখানা করার কারখানা ক্ষেত্র বানিয়ে দেবে? কোন অধিকারে? আমার তো মনে হয় এই মুহূর্তে প্রশ্নটা ওঠা উচিত, শিক্ষামন্ত্রী সম্পর্কে প্রশ্ন ওঠা উচিত। আইন ব্যবস্থার উপরে কোনো ভরসা আমার নেই, কিন্তু গোটা দেশের মানুষ যেন বলতে শুরু করে শিক্ষামন্ত্রী কোন অধিকারে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিশ্ববিদ্যালয়টাকে নষ্ট করার সূত্রপাত ঘটিয়েছে, কার নির্দেশে? নিজের বিবেক বলে কিছু নেই? নিজের শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা বিচার করে দেখবেন না তিনি, এবং অন্যেরা ছেড়ে দেবেন সেটা? দেশে আর কোনো নাগরিক নেই, দেশে শিক্ষানুরাগী কেউ নেই, দেশে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো রয়েছে এখনো। একদম, সেই ছাত্ররাও যদি প্রতিবাদে, তারা কি করবেন? তাদের ভূমিকা থাকবে না? দলীয়তা যেন এখানে এসে নষ্ট না করে। আমি বলছি সর্বনাশের গোড়া কি জানো অনুপম? এরা চাই একটা দল, শাসক দল, তারা এই বিশ্ববিদ্যালয়টাকে তাদের দলের
অনুগত করবার প্রয়াস করছে। প্রশাসিত প্রতিষ্ঠানটাকে ওদের নিজেদের শাসনাধিকার অধিকার প্রতিষ্ঠা করবে সেখানে। বেশ